2018 সালে ওড়িশার বলাঙ্গীর জেলার অন্তর্গত পাটনগড় এলাকায় একটা সাহু পরিবার বসবাস করত, যেখানে বাড়ির প্রধান কর্তা রবীন্দ্র কুমার সাহু এছাড়াও তার স্ত্রী সঙ্গীতা সাহু, তাদের দুজন সন্তান ও তার বৃদ্ধ মা জেমারানী সাহু সেখানে থাকত। রবীন্দ্র কুমার সাহু পাটনগড়ে অবস্থিত জওহরলাল নেহেরু কলেজের প্রফেসর ছিল। তার স্ত্রী সঙ্গীতা সাহু জ্যোতি বিকাশ কলেজের একজন স্থায়ী প্রিন্সিপাল ছিল এবং তাদের ছেলে সৌমিয়া শেখর বেঙ্গালুরুর একটা প্রাইভেট কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করছিল। পাশাপাশি তাদের মেয়ে কাজাকিস্তানে পড়াশোনা করত, কিন্তু সে সময় সে তার দাদার বিয়েতে অংশগ্রহণ করার জন্য বাড়িতে এসেছিল। এরপর 18 ফেব্রুয়ারি 2018 সাল বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করা সৌমিয়া শেখরের বিয়ে সোনপুর এলাকায় থাকা রিমার সঙ্গে হয়। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বিয়ের ঠিক 5 দিন পর অর্থাৎ 23 ফেব্রুয়ারি 2018 সাল শেখরের বোন, যে কাজাকিস্তান থেকে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এসেছিল, সে পুনরায় কাজাকিস্তান যাচ্ছিল। তাকে এয়ারপোর্টে ছাড়ার জন্য তার বাবা রবীন্দ্র কুমার সাহু সেও দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল। এদিকে তার স্ত্রী সঙ্গীতা সাহু সেও তার ডিউটি করার জন্য সময়মতো কলেজে পৌঁছে যায়। তার মানে এখন বাড়িতে সৌমিয়া শেখর, তার স্ত্রী রিমা ও তার বৃদ্ধ ঠাকুমা, এই তিনজন বাড়িতে ছিল। সময় 12:45 পাশাপাশি ছিল। শেখর সাহু ও তার স্ত্রী রিমা রান্নাঘরে গল্প করছিল খাবারে কি বানাবে এইসব নিয়ে, কিন্তু এরই মধ্যে সৌমিয়া দরজার কলিং বেল শুনতে পায়। শেখর এসে দেখে গেটের সামনে একটা ডেলিভারি বয় এসে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা সৌমিয়ার নামে একটা পার্সেল গিফট রয়েছে। বক্সের উপর একটা স্টিকারে লেখা ছিল, এটা এসকে সিনহা নামে একজন ব্যক্তি রায়পুর অর্থাৎ উড়িষ্যা থেকে প্রায় 200 কিলোমিটার দূর থেকে পাঠিয়েছে। এই পার্সেলটা রঙিন পেপার দিয়ে মোড়ানো ছিল, যেটাতে সাদা রঙের সুতোটা বার করানো ছিল। সেই সময় তার ঠাকুমা জেমারানী সহ পার্সেলটা দেখার জন্য বাইরে চলে আসে। সৌমিয়া শেখর তার স্ত্রীকে বলে, আমার মনে হয় এটা বিয়ের উপহার, কিন্তু আমি জানি না এটা কে পাঠিয়েছে, কারণ রায়পুরে চেনা জানা আমার সেরকম কোনো বন্ধু নেই। এসব গল্প করতে করতে সৌমিয়া শেখর সেই পার্সেলটা খুলছিল, কিন্তু যখনই সে সাদা সুতোটাতে টান দেয়, সঙ্গে সঙ্গে রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই বেশি ছিল যে তারা তিনজন যেখানে সেখানে ছিটকে পড়ে, তাদের শরীর ফেটে রক্ত পড়ছিল। এই বিস্ফোরণে রান্নাঘরের ছাদ পর্যন্ত ফেটে যায়, ওয়াটার পিউরিফায়ারও ভেঙে চুরমার হয়ে যায়। পাশাপাশি জানলাও বেশ কয়েকটি টুকরো ভেঙে দূরে গিয়ে পড়েছিল। তারা তিনজন প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে ওঠে। তাদের শরীর ফেটে বের হওয়ার রক্ত মেঝেতে জলের মতো ছড়িয়ে পড়ে। ঠাকুমা জেমারানী সাহু আগুনে পড়ে পুরো কাঠ হয়ে যায়। পাশাপাশি সৌমিয়া শেখর জ্ঞান হারানোর আগে আর্তনাদ করে ওঠে, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। এইসব কথাগুলো রিমা তার স্বামীর মুখে শেষবারের মতো শুনেছিল। আগুনে পড়ে রিমার মুখ ও তার হাত দুটো জ্বলে যায়, তার ফুসফুসে ধোঁয়ায় ভরে যায় এবং সে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে। বিস্ফোরণের ধোঁয়ায় রিমার চোখ একবারে ঝাপসা হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও রিমার নিজের মনে সাহস জুগিয়ে কোনো রকমে তাদের বেডরুম পর্যন্ত চলে আসে। এরপর সে জ্যোতি বিকাশ কলেজে প্রিন্সিপাল পদে থাকা তার শাশুড়িকে কল করার জন্য মোবাইল হাতে নেয়, কিন্তু ফোন করার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে তাদের প্রতিবেশীরা একে অপরকে বলতে বলতে দৌড়ে আসছিল যে হয়তো তাদের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে গেছে, কিন্তু সেখানকার দৃশ্য দেখে প্রতিবেশীদেরও চোখ কপালে উঠে যায়। এরপর সেখানে উপস্থিত কিছু লোকজন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করে অস্থির প্রতিবেশীরা এরপর তড়িঘড়ি তাদের তিনজনকে তুলে বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে নিয়ে আসে। কিন্তু সৌমিয়া শেখর ও তার ঠাকুমা জেমারানী সাহুকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
কারণ তাদের দুজনার শরীর একবারে জ্বলে কাঠ হয়ে যায় এবং রিমার মুখ, দুটো হাত ও তার পায়ের কিছু কিছু জায়গায় আগুনে পড়ে যায়। অর্থাৎ তাদের দুজনার তুলনায় রিমা অনেকটাই সুস্থ ছিল। তার জন্য তাকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের বার্ন ওয়ার্ডে তার চিকিৎসা চালানো হয়, কিন্তু তার শরীরের অবস্থাও অনেকটাই গুরুতর ছিল। পরিবারের লোকজন তার মঙ্গল কামনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। এদিকে খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের সন্ধান শুরু করে দেয়। সন্ধান করার পর পুলিশ জানতে পারে এই ঘটনাটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য নয়। এজন্যই পুলিশ বম স্কোয়াড টিমকেও ঘটনাস্থলে তাড়াতাড়ি ডেকে পাঠায়। কিন্তু যখনই বম স্কোয়াড টিম রান্নাঘরে প্রবেশ করে, তারা রান্নাঘরের দৃশ্য দেখেই একবারে বুঝে যায় এটা বোমা বিস্ফোরণ, কারণ রান্নাঘর থেকে তারা বারুদের গন্ধ অনুভব করছিল। এরপর পুলিশও বুঝতে পারে এটা বোমা বিস্ফোরণের জন্যই হয়েছে, কিন্তু তারা এটা বুঝতে পারছিল না আসলে এই বাড়িতে বোমা আসলো কোথা থেকে। আর এই ঘটনা সম্পর্কে যে তিনজন জানতো, অর্থাৎ যারা প্রমাণ ছিল, তাদের মধ্যে সৌমিয়া শেখর ও তার ঠাকুমার মৃত্যু হয়েছিল। কিন্তু এদিকে তখন রিমাও কথা বলার মতো পরিস্থিতিতে ছিল না। পুলিশ রিমার শরীর ঠিক হওয়ার অপেক্ষা করতে থাকে, কারণ পুলিশের কাছে এই রাস্তাটা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। এরপর এক সপ্তাহ পর, অর্থাৎ 3 মার্চ 2018-এ রিমার শরীর কিছুটা সুস্থ হওয়ার পর তাকে অল্প কিছু জিজ্ঞাসা করা হয়। কিন্তু সে সময় রিমা শুধু এটাই বলতে পারে যে 23শে ফেব্রুয়ারি দুপুর প্রায় 12টার দিকে তাদের বাড়িতে স্কাই কিং কোরিয়ার সার্ভিস থেকে একটা পার্সেল আসে। এটা জানার পর পুলিশ কোনো রকম সময় নষ্ট না করে সরাসরি স্কাই কিং কোরিয়ার অফিসে পৌঁছে যায় আর সেই ব্যক্তির সম্বন্ধে জানার চেষ্টা করে যে এই পার্সেলটা ডেলিভারি করেছিল। পাশাপাশি এটাও জানার চেষ্টা করে যে এই পার্সেলটা কে পাঠিয়েছিল। সন্ধান করার পর জানা যায় এই পার্সেলটা কোনো এসকে সিনহা নামের একজন ব্যক্তি রায়পুর থেকে পাঠিয়েছিল। কিন্তু এরপর পুলিশ আরও সন্ধান করার পর জানতে পারে যে সেই ব্যক্তির নাম ও ঠিকানা দুটোই নকল ছিল। আর এখানেই পুলিশ একটা ছোট্ট ভুল করে বসে। আসলে পুলিশ এই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের জানানোর সময় ভুল করে পার্সেল পাঠানো ব্যক্তির নাম এসকে সিনহার জায়গায় আর কে শর্মা বলে প্রচার করে। কিন্তু পুলিশের এই ভুল সামনে গিয়ে এই কেসটা সমাধান করার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন এই নামটা সেই অপরাধীর ছিল, তাই মিডিয়ার মাধ্যমে গোটা উড়িষ্যায় এই নামটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর পুলিশও তখন এইসব থেকে তাদের ধ্যান সরিয়ে নেয়। পুলিশ এভাবে তাদের সন্ধান চালু রাখে। কিন্তু যখন সেই স্কাই কিং কোরিয়ার অফিসে সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টা করে, তখন জানা যায় যে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। এরপর পুলিশ শেখর সাহুর বন্ধু বান্ধব ও তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করে। পুলিশ শেখরের বাবা মাকেও জিজ্ঞাসা করে যে তোমাদের কি কারো উপর সন্দেহ হচ্ছে, নাকি এই বিষয়ে তোমাদের কারো উপর নালিশ রয়েছে। এরপর শেখরের মা বলে এই বিষয়ে আমাদের কারো উপর সন্দেহ নেই, আর কারো সাথে আমাদের সেরকম কোনো শত্রুতাও নেই। কিন্তু এরপর সঙ্গীতা সাহু বলে যে কলেজে আমার চাকরি লেগেছে সেখানে একজন ইংরেজি প্রফেসর রয়েছে যার নাম পুঞ্জিলাল মেহের। তার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। আসলে পুঞ্জিলাল মেহের দীর্ঘদিন ধরেই সেই কলেজের প্রিন্সিপাল ছিল, কিন্তু এই ঘটনার প্রায় 5 মাস আগেই তাকে সরিয়ে শেখরের মা সঙ্গীতা সাহুকে সেই কলেজের প্রিন্সিপাল বানানো হয়েছিল। সঙ্গীতা সাহু বলে যে আমাদের সাথে কারো এরকম শত্রুতা নেই যে আমাদেরকে বোমা দিয়ে মেরে ফেলবে। সঙ্গীতার নজরে তো পুঞ্জিলালের সাথে হওয়া ঝামেলা একটা ছোট্ট ঝামেলা ছিল, কিন্তু পুলিশের কাছে এই কথাটা ছোট ছিল না। এজন্য তারা পুঞ্জিলালের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাকে জিজ্ঞাসা করার পর পুলিশ সেরকম কোনো তথ্য পেল না, আর যার জন্য পুঞ্জিলাল মেহেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর পুলিশ জানতে পারে এই ঘটনার কয়েক মাস পর যখন শেখর রিমার সাথে ফোনে কথা বলছিল,
তখন তার মোবাইলে একটা কল আসে। শেখর রিমাকে হোল্ডে রেখে যখন ফোন রিসিভ করে তখন সেদিক থেকে একটা অজানা ব্যক্তি শেখরকে হুমকি দিয়ে বলে যে তোমার রিমাকে বিয়ে করা ঠিক হবে না, যদি তাকে বিয়ে করো তাহলে এটা তোমার বিপদ হতে পারে। এরপর ফোন কেটে যায়। শেখর সাহু এরপর রিমাকে এইসব কথা বলে দেয়, কিন্তু এখানে রিমারও ধারণা ছিল না যে সেই ফোন করা ব্যক্তিটা কে হতে পারে। কিন্তু এরপর সেই লোকটি দ্বিতীয়বার আর কোনোদিন কল করেনি, আর এজন্যই তারা দুজন এই কথাটাকে ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু পুলিশের কাছে এই তথ্যটা ভীষণ জরুরি ছিল। এরপর পুলিশ নাম্বারটা সন্ধান করে আর সেই ফোন করা অজানা ব্যক্তিটিকেও খুঁজে বার করে। জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে সেই লোকটি রিমাকে একতরফা ভালোবাসত। সে বলে যে আমি শেখরকে ফোন করে হুমকি দিয়েছিলাম ঠিকই, কারণ আমি চাইনি যে সে রিমাকে বিয়ে করুক, কিন্তু বোমা বানানো আর বোমা বিস্ফোরণের দ্বারা কাউকে হত্যা করা আমার কোনো সিদ্ধান্ত ছিল না। আমার মধ্যে এতটা সাহস নেই যে কাউকে বোমা দিয়ে আমি প্রাণে মেরে ফেলব, এটা আমি ঘটাইনি। কিন্তু পুলিশ এইসব কথায় একদম বিশ্বাস করে না, তাই তাকে তাদের মতো করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়। কিন্তু এরপরেও সে বারবার একই কথা বলে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। এরপর পুলিশ তার পলিগ্রাফ টেস্ট মানে লাইভ ডিটেকটিভ টেস্টও করে। এখান থেকে জানা যায় যে সে মিথ্যা বলছিল না, আর এজন্যই পুলিশ তাকেও ছেড়ে দেয়। আর এভাবে করতে করতেই এই ঘটনার প্রায় 3 সপ্তাহ অতিক্রম হয়ে যায়। পুলিশ শেখরের বন্ধুবান্ধব, পরিবার, প্রতিবেশী আর স্কাইকিং কোরিয়ার ডেলিভারি ছেলেদের সহ প্রায় 100 জনেরও বেশি এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু কারো কাছে কোথা থেকেও কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, যার জন্য পুলিশের সন্ধান এখানে আটকে যায়। এরপর ওড়িশা সরকার এই কেসটা সিবিআই ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয়। যখন এই কেসটার দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয় তখন ক্রাইম ব্রাঞ্চ আবার পুনরায় তাদের নতুন করে সন্ধান শুরু করে, কারণ সেই কোরিয়ার অফিসের বাইরে ও ভিতরে কোথাও সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না। আর এজন্যই ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সেই এলাকায় লেগে থাকা 250টারও বেশি সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু এরপরেও ক্রাইম ব্রাঞ্চ পুলিশ এখান থেকে কোনো রকম প্রমাণ পায় না। এরপর হঠাৎ করেই 4 এপ্রিল 2018-এ বালাঙ্গীর পুলিশের হাতে একটা নোটিশ আসে, যেখানে লেখা ছিল যে এই পার্সেলটা এসকে সিনহা নামে একজন ব্যক্তি পাঠিয়েছিল, নাকি আর কে শর্মা। রায়পুরে 2 নয় বরং 3 জন লোক এই প্রজেক্টে সামিল ছিল। এই বিস্ফোরণের কারণ সৌমিয়া শেখরের বিশ্বাসঘাতকতা, যে জীবন ও কোটি টাকা নিয়েছে। সেই নোটিশে আর একটা গুরুত্বপূর্ণ লাইন লেখা ছিল যে দয়া করে এই ঘটনার উপর কোনো নির্দোষ ব্যক্তিকে সন্দেহবশত তুলে নিয়ে গিয়ে তল্লাশির নাম করে তাদেরকে হয়রানি করবেন না। এই নোটিশটা পড়ার পর বালাঙ্গীর পুলিশ নোটিশটার একটা জেরক্স কপি বার করে ক্রাইম ব্রাঞ্চের চিফ অরুণ ভদ্রকে এই নোটিশটা পাঠিয়ে দেয়। অরুণ ভদ্রও অনেকবার এই নোটিশটা পড়ে আর চিন্তা করে যে এই নোটিশটা লিখেছে সেই ব্যক্তিটি পার্সেলটা পাঠিয়েছিল, কারণ এটা কেউ জানতো না যে পুলিশ পার্সেল পাঠানো ব্যক্তিটির নাম ভুল করে এসকে সিনহার জায়গায় আর কে শর্মা বলে প্রচার করেছে। যদিও ভুল করে পুলিশের দ্বারা বলা আর কে শর্মাকেই মানুষ দোষী বলে মনে করছিল। এরপর ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সেই নোটিশটাকে পরীক্ষা করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেয়, কিন্তু এই নোটিশটা প্রায় 200 কিলোমিটার দূর থেকে অনেক লোকের দ্বারা এসেছিল, তাই ফরেনসিক টিমের পরীক্ষা করার পরেও সেই নোটিশ থেকে কোনো রকম ফিঙ্গারপ্রিন্টের ছাপ পাওয়া যায়নি। এরপর পুলিশ চিন্তা করে যে কেননা এই নোটিশটাকে শেখর সাহুর পরিবারকে দেখানো যায়, হতেও পারে এই লেখাটাকে তারা চিনতে পারে। এরপর নোটিশটাকে শেখরের পরিবারকে দেখানো হয়। প্রথমত শেখরের বাড়ির লোক বলে যে এই লেখাটা দেখে আমাদের কারো উপর সন্দেহ হচ্ছে না, আর আমরা জানি না কে এই চিঠিটা পাঠিয়েছে। কিন্তু এরপর হঠাৎ করেই শেখরের মা সঙ্গীতা সাহুর নজর চিঠির একটা লেখার উপরে আটকে যায়,
আর যার জন্য সে চিঠিটাকে বেশ কয়েকবার ভালো করে পড়ে। আসলে তার এখন একটা ব্যক্তির উপর সন্দেহ মনে হচ্ছিল, আর এই ব্যক্তিটা সে কেউ আর ছিল না, বরং প্রফেসর পুঞ্জিলাল মেহেরই ছিল। যদিও এর আগে পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম প্রমাণ বার করতে পারেনি, তাই তাকে ছেড়ে দিয়েছিল। শেখরের মা তার নাম দুইবার এ কারণেই নিয়েছিল যে চিঠিতে লেখা একটা শব্দ আন্ডারটেকিং দ্য প্রজেক্ট লেখা ছিল। শেখরের মা সঙ্গীতা সাহু বলতে চেয়েছিল যে সে এই ধরনের শব্দ কলেজের প্রফেসর পুঞ্জিলাল মেহেরের মুখে অনেকবার শুনেছে বা তাকে বলতে দেখেছিল। কিন্তু এখানে পার্থক্য শুধু একটাই ছিল যে সে কথা বলার দরুন কমপ্লিটিং দ্য প্রজেক্ট কথাটা ব্যবহার করত, আর এদিকে চিঠিতে আন্ডারটেকিং দ্য প্রজেক্ট লেখাটা ছিল। এইসব তথ্য পাওয়ার পর পুলিশ পুনরায় আবার পুঞ্জিলাল মেহেরকে গ্রেপ্তার করে, আর এইবার শক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এবার পুঞ্জিলাল মেহের পুলিশের সামনে সব কিছুই স্বীকার করে নেয়। এরপর এই ঘটনার পিছনে ঘটে যাওয়া সে এমন একটা কাহিনী শোনায় যেটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। আসলে 2009 সালে পুঞ্জিলাল মেহের যখন জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল হয়, তখন সেই সময় সঙ্গীতা সাহু সেই কলেজে ছিল না। কিন্তু 2014 সালে সঙ্গীতা সাহু ট্রান্সফার জ্যোতি বিকাশ কলেজে অর্থাৎ পুঞ্জিলাল মেহেরের কলেজে হয়, আর তখন থেকেই সেখানে ঝামেলা শুরু হয়। কারণ সঙ্গীতা সাহু পুঞ্জিলাল মেহেরের থেকে সিনিয়র ছিল, তাই সঙ্গীতা সাহুকেই সেই কলেজের প্রিন্সিপাল বানানোর কথা ছিল। কিন্তু পুঞ্জিলাল মেহের সে তার নিজের চেয়ার ছাড়তে চায়নি, আর যার জন্য সঙ্গীতা সাহু ও পুঞ্জিলাল মেহেরের মধ্যে একসময় দ্বন্দ্ব লেগে যায়। কিন্তু পুঞ্জিলাল মেহের এটা বুঝে যায় যে এই প্রিন্সিপালের চেয়ার তাকে একদিন না একদিন তো ছাড়তেই হবে। এরপর এটাই হয়। 2017 সালে সঙ্গীতা সাহুকে সেই কলেজের প্রিন্সিপাল বানানো হয়, মানে পুঞ্জিলাল মেহের না চাইলেও তাকে প্রিন্সিপালের চেয়ার ছাড়তেই হয়। আর যার জন্য পুঞ্জিলালের মনের ভিতর একটা প্রতিশোধ নেওয়ার ভাবনা গড়ে ওঠে, আর তখন থেকেই সে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। সে এমন একটা দিক খোঁজার চেষ্টা করছিল যেটাতে তাকে কেউ সন্দেহ করবে না, আর সে সব সময় এটাই চিন্তা করছিল যে এই সব কিছুই সঙ্গীতার জন্য হচ্ছে। আসলে ঘৃণা আর লোভ তাকে পিশাচি বানিয়ে ফেলেছিল। সে প্রিন্সিপালের চেয়ারের জন্য এতটাই পাগল ছিল যে সে সঙ্গীতা সাহুর পুরো পরিবারকে শেষ করার জন্য প্ল্যান করে নেয়। প্রফেসর পুঞ্জিলাল মেহের বালাঙ্গীর পুলিশের সামনে জিজ্ঞাসা করার সময় স্বীকার করে যে সে পার্সেল বোমাটা নিজেই বানিয়েছিল, আর সে বোমা বানানোর কৌশল বিভিন্ন ধরনের সিনেমা ও বিভিন্ন রকম ভিডিও দেখে শিখেছিল। তার ল্যাপটপ থেকেও পার্সেল বোমা বানানোর জন্য 12টা আলাদা আলাদা ভিডিও পাওয়া যায়। আর বোমা বানানোর জন্য সে কলেজের ল্যাব থেকেও কিছু কিছু রাসায়নিক পদার্থ চুরি করে, এমনকি সে কলেজের নাম করেই বাইরে থেকে কিছু কিছু বিস্ফোরক রাসায়নিক পদার্থ কিনে নেয়। এরপর পার্সেল বোমা বানানোর পর বেঁচে যাওয়া কিছু রাসায়নিক পদার্থ সে মাটিতেই পুঁতে দেয়। সব কিছুই প্রস্তুত করে নেওয়ার পর সে পার্সেল বোমা পাঠানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় শেখরের মা সঙ্গীতা সাহু শেখরের বিয়ের জন্য তাকে ইনভিটেশন কার্ড দিতে যায়, আর এরকম করেই সে তার সুযোগ পেয়ে যায় যেটার জন্য এতদিন ধরে সে অপেক্ষা করছিল। সে পার্সেলটাকে বিয়ের উপহার দেওয়ার মতো করে সাজিয়ে নেয়। প্রফেসর পুঞ্জিলাল মেহের সিদ্ধান্ত নেয় এই পার্সেল বোমাটাকে সে রায়পুর থেকে নিজেই কোরিয়ার করবে। এরপর 15 ফেব্রুয়ারি 2018-এ সে প্রতিদিনের মতো কলেজে যায় ও ক্লাস নেয়। আর এরপর সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, কারণ সে ভালো করেই জানতো যে ফোনের লোকেশন ট্র্যাক করা হতে পারে, আর এজন্য সে তার ফোন বাড়িতে ফেলে রাখে। এরপর পার্সেলটা নিয়ে সে রেল স্টেশনে চলে আসে। সে তার গাড়িটাকে সেখানে পার্ক করে আর কোনো রকম টিকিট না নিয়েই সে রায়পুরের ট্রেনে চলে যায়, কারণ তার ভয় ছিল যদি সে টিকিট নিতে যায় হয়তো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়বে। এরপর ট্রেন যখন রায়পুর রেল স্টেশনে পৌঁছে তখন সে তার মুখ গামছা দিয়ে ঢেকে নেয়। এরপর রেল স্টেশন থেকে বেরিয়ে সে একটা অটো নেয়। বিকেল প্রায় 5টার দিকে সে একটা কোরিয়ার অফিসে পৌঁছে যায়।
কুরিয়ার অফিসে যাওয়ার পর সে তার পার্সেল ও অ্যাড্রেস একটা অটো চালককে দেয় আর তাকে বলে এই পার্সেলটা এই ঠিকানায় পাঠাতে হবে। অটো চালক পার্সেল ও ঠিকানা নিয়ে এরপর চলে যায়। যদিও পুঞ্জিলাল মেহের অটোতেই বসেছিল, কিন্তু অটো ড্রাইভার যখন ভিতরে গিয়ে বলে যে আমাকে একটা পার্সেল পাঠাতে হবে, তখন কোরিয়ার কর্মচারীরা তাকে জিজ্ঞাসা করে এই পার্সেলটাতে কি আছে, আর উত্তর না জানার কারণে অটো ড্রাইভার আবার ফিরত চলে আসে। সে পুঞ্জিলালকে বলে যে তারা আমাকে জিজ্ঞাসা করছে এই পার্সেলটাতে কি রয়েছে। এই কথাটা শোনার পর পুঞ্জিলাল রেগে যায় আর সে পার্সেলটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পুঞ্জিলাল কিছুটা পথ হেঁটে গিয়ে আবার একটা অটো ধরে আর ড্রাইভারকে বলে যে সে আলাদা একটা কোরিয়ার অফিসে যাবে। এরপর সেই স্কাই কিং কোরিয়ার অফিসে পৌঁছে যায়। পুঞ্জিলাল মেহের যেখানে সেখানে ভালো করে তাকিয়ে দেখে আর সে সেখানে কোনো রকম সিসিটিভি ক্যামেরা দেখতে পায় না। এরপর সে অটো থেকে নেমে মুখ থেকে গামছা সরিয়ে স্কাই কিং কোরিয়ার অফিসের ভিতরে ঢুকে সে পার্সেল পাঠানোর জন্য দেয়। আর এখানেও একই কথা জিজ্ঞাসা করা হয় যে এই পার্সেলের ভিতর কি রয়েছে। পুঞ্জিলাল মেহের তাদেরকে বলে এটার ভিতর মিষ্টি রয়েছে, কিন্তু এখানে অবাক করার বিষয় হচ্ছে এটা যে কোরিয়ার কর্মচারীরা তার এই কথাটা এক কথায় বিশ্বাস করে নেয়। পার্সেলটাকে তার নকল নাম এসকে সিনহা নামে বুকিং করে দেওয়া হয় আর সঙ্গীতা সাহুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পার্সেল পাঠানোর পর সে তাড়াতাড়ি করে পরের ট্রেনে বাড়িতে চলে আসে। এর পরের দিনটাও তার কাছে অন্যান্য দিনগুলোর মতোই সাধারণ ছিল, যেন মনে হয় কোনো কিছুই ঘটেনি। পুঞ্জিলাল নিয়মিত কলেজে যেতে লাগলো আর তার উপর কেউ যাতে সন্দেহ না করে তার জন্য সে শেখরের বিয়েতে গিয়ে তাদের দুজনকে আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। আর এদিকে 20 ফেব্রুয়ারি পার্সেলটা শেখরের বাড়িতে চলে আসে, কিন্তু সেদিন তাদের বাড়িতে রিসেপশন পার্টি থাকার কারণে পার্সেলটা পুনরায় ঘুরে চলে যায়। আবার 3 দিন পর অর্থাৎ 23 ফেব্রুয়ারি 2018-এ রিমা যখন রান্নাঘরে খাবার তৈরি করছিল তখনই পার্সেলটা ডেলিভারি করানো হয়, আর যার জন্য এই ঘটনাটা এরকম ঘটেছিল। এরপর পুঞ্জিলাল মেহের শেখর সাহুর শেষ বিদায় বেলাও উপস্থিত ছিল, আর এভাবেই পুঞ্জিলাল মেহের সে তার নিজের অপরাধের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে এখন অনেক প্রমাণ ছিল, যেমন কুরিয়ার বিলের সেই স্লিপ যেটা শেখরের বাড়িতে পাঠানো হয়েছিল, আর এসপিকে পাঠানো সেই চিঠিটাও অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। এরপর পুঞ্জিলাল মেহেরের দেওয়া বয়ান ও প্রমাণের আধার অনুযায়ী 24 এপ্রিল 2018-এ ওড়িশার ক্রাইম ব্রাঞ্চ পুলিশ পুঞ্জিলাল মেহেরের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে তাকে কোর্টে পেশ করে, যেখান থেকে তাকে জেলে পাঠানো হয়। যদিও এই কেস এখন পর্যন্ত কোর্টে চলছে আর পুঞ্জিলাল মেহেরও বর্তমানে এখন জেলে বন্দি রয়েছে। এদিকে রিমাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। সে হাসপাতাল থেকে শ্বশুর বাড়িতে চলে আসে। বিয়ে হওয়ার মাত্র 5 দিন পরেই যে রিমা তার স্বামীকে হারিয়েছিল সে বলে শেখরেই তার প্রথম ও শেষ ভালোবাসা ছিল। রিমা বলে যে সে দ্বিতীয় বিয়ে আর করবে না। তার মানে সুমিয়া শেখর সাহু চলে যাওয়ার পর এখন রিমা তার বাবা মা অর্থাৎ শ্বশুর বাড়িতেই থাকবে।